সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ সংবাদদাতা এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল্লাহ বাদল। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর দু একটি আলোচনা শুনবো, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে এনসিপি নবগঠিত যে রাজনৈতিক দল 24 গণ অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, তারা সারা দেশে পদযাত্রা করছেন এবং অপর রাজনৈতিক দল যেগুলো রয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানকে ইস্যু করে তারাও এই পুরো মাসব্যাপী নানা ধরনের কর্মসূচি এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করছেন। এবং এনসিপি যে পদযাত্রা, সেই গত দুদিনের পদযাত্রা থেকে আমরা যেটি জানতে পেরেছি যে তারা সংস্কার, জুলাই চার্টার এবং জুলাই গণ অভ্যুত্থানে যে ম্যাস কিলিং হয়েছে সেই বিচার, শেখ হাসিনার বিচার এবং আরও কিছু সংস্কার, যৌক্তিক সংস্কার বা পুরো সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া তারা নির্বাচন হতে দেবে না। একই সঙ্গে তারা কিন্তু পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের উপরেও জোর দিচ্ছেন এই সমাবেশগুলো থেকে, পদযাত্রা থেকে এবং পথসভা থেকে। একই সঙ্গে জামাত ইসলামীও সাম্প্রতিক সময়ে কিন্তু তারা আবার সুর পাল্টে তারাও পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন এবং সর্বশেষ গত দুদিন আগে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে এই মুহূর্তে দেশে নির্বাচন হবার মতো কোনো পরিবেশ নেই, সেটি বলেছেন। অপরদিকে বিএনপি প্রধান বড় রাজনৈতিক দল যেটি, তারাও বলছে যে সুষ্ঠু নির্বাচনই একমাত্র গণতন্ত্রের উত্তরণের পথ এবং সমাধানের পথ। সেক্ষেত্রে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তারা আসলে নির্বাচনকে বিলম্বিত করে গণতন্ত্রকে আটকে দেওয়ার ষড়যন্ত্র বা চক্রান্ত করছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। ওবায়দুল্লাহ বাদল ভাই, আপনি নিশ্চয়ই এই খবরগুলো জানেন। আসলে তাহলে হচ্ছেটা কি ভেতরে? শেষ পর্যন্ত কি নির্বাচন ফেব্রুয়ারিতে যে লক্ষ্যে আমরা আগাচ্ছিলাম, যে লক্ষ্য নিয়ে, সেটি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি বা কোনো সিমটম আপনি দেখছেন কিনা? যদিও ইতোমধ্যেই কিন্তু এনসিপির পক্ষ থেকে আরও একটি দাবি তোলা হয়েছে, যেটি আমি শুরুতে উল্লেখ করিনি, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কার, এই যে বিদ্যমান যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশনের সংস্কার তারা দাবি করছেন। ধন্যবাদ সাঈদ খান। লন্ডন বৈঠকে, বহুল কাঙ্ক্ষিত যে লন্ডন বৈঠক ছিল জনাব তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের, ওই বৈঠকের পর মোটামুটি দেশবাসী একটি স্বস্তির নিঃশ্বাস, মানে একটা দেশের ভিতরে স্বস্তি এসেছিল যে নির্বাচনটা তাহলে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটা নির্বাচন পেতে যাচ্ছে জাতি। আবার হুট করে সম্প্রতি এনসিপির বক্তব্য, জামাত আমিরের বক্তব্য এবং বেশ কিছু ইসলামী দল সোহরাওয়ার্দীতে সম্মেলন করে তারা পিআর পদ্ধতিকে সামনে নিয়ে আসছে। এখন দেশে দুইটা ভাগ হয়ে গেছে যে পিআর পদ্ধতি নির্বাচন হবে নাকি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। এ নিয়েই কিন্তু দুই পক্ষেরই মৃদু উত্তেজনা, এক একজন এক এক কথা বলছেন। সর্বশেষ জামাতের আমির যে কথাটি বলেছেন যে এই মুহূর্তে দেশে নির্বাচনের পরিস্থিতি নেই, নির্বাচনের প্রশ্নই আসে না এই পরিস্থিতিতে। এটি মূলত মানুষকে সন্দিহান, মানুষের মধ্যে একটা ফেলে দিয়েছে। তো আশা করি যে আমি যতটুকু জানি, অলরেডি কোর কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোর কমিটির বৈঠক হয়েছে সর্বশেষ গত সপ্তাহে, সেই বৈঠকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের পক্ষ থেকে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এবং সিনিয়র উপদেষ্টা কয়েকজন ছিলেন, আর আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত যে নির্বাচনের ডেডলাইন, সেই অনুযায়ী নির্বাচন হবে, আপনারা আপনাদের প্রস্তুতিটা নিন। এবং সেটি অলরেডি চলে গেছে। সম্প্রতি আগামী ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদের বৈঠকে নর্মালি বিদ্যমান আইন অনুযায়ী যে ভোটার হালনাগাদ সাধারণত জানুয়ারি থেকে মার্চের মধ্যে করার তাদের আইনি ক্ষমতা আছে।
সেটি পরিবর্তন করে একটি প্রস্তাব চলে গেছে আইন মন্ত্রণালয়ে, সেটি অলরেডি চূড়ান্ত পর্যায়ে, সম্ভবত খুব শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি তোলা হবে। সেখানে ইসিকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ করতে পারবে। তো সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার ডেডলাইন অনুযায়ী চলছে, মানে যাবতীয় প্রস্তুতি চলছে। আবার রাজনৈতিক নেতৃত্ব এই নির্বাচনে যারা অংশ নেবেন, এই নির্বাচন যাদেরকে নিয়ে, যাদের ঘিরে, তারাই যদি এরকম বিক্ষিপ্ত মন্তব্য করেন বা এরকম এক প্রকার প্রচ্ছন্ন হুমকি বলা যায় সরকারকে যে হতে দেয়া যাবে না বা হতে দেয়া হবে না, তার মানে ভাষার প্রয়োগটি মূলত আসলে মানুষকে এক ধরনের উদ্বেগে ঠেলে দিয়েছে। এই কারণে যখন বলা হয় প্রশ্নই ওঠে না, এই পরিস্থিতিতে নির্বাচনের প্রশ্নই ওঠে না। এখন যখন এই মুহূর্তে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দ্বিতীয় বৃহৎ দল হিসেবে জামাতকে কাউন্ট করা হয়, তো তার প্রধান যখন বলে যে এই পরিস্থিতিতে নির্বাচনের প্রশ্নই ওঠে না। আবার প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে তিনি এই নির্বাচনটি করতে চাচ্ছেন সেরা নির্বাচন। তো সেক্ষেত্রে সেরা নির্বাচন যদি তিনি দিতে না পারেন, তিনি আদৌ নির্বাচন দিবেন কিনা সেটি নিয়ে কিন্তু এক ধরনের এই সংশয়টি যে এক একজন এক এক কথা বলছেন, যদিও বোঝা যাচ্ছে যে এটা বিচ্ছিন্ন ভাবে এক একজন এক এক কথা বলছেন, কিন্তু প্রতিনিয়ত যখন আরেকটির সঙ্গে যদি মানে যোগসূত্র করা যায় তখন মনে হয় যে নির্বাচন পেছানোর একটি বলা চলে অনেকটাই ওইদিকেই যাচ্ছে। কারণ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় প্রথমার্ধে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটিও এখন শুরু হওয়ার কথা, কারণ খুব শিগগিরই তফসিল বা যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন যদি পিআর পদ্ধতি, নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তুলেছে। হ্যাঁ, নির্বাচন কমিশন তো এই সরকারের সময়ই গঠিত এবং সার্চ কমিটির মাধ্যমে প্রচলিত প্রক্রিয়াগুলো মেনেই কিন্তু এই কমিশনটি হয়েছে, এবং ওই সময় কিন্তু এই নির্বাচন কমিশন নিয়ে কারো কোনো আপত্তি ছিল না এবং তাদের কোনো দ্বিধাদ্বন্দ্বও ছিল না। কিন্তু হুট করে কেন এনসিপির মতো দল, যে দলের মানে যে যাদের নেতৃত্বে এই 5 আগস্ট জুলাই অভ্যুত্থান ঘটলো, তারা নতুন করে রাজনৈতিক দল গঠন করলো, সেই দলের নির্বাচনে নিবন্ধনের জন্য তারা আবেদন করলো, নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এখন বলছে সেটিও সংস্কার করতে হবে। তাহলে এইটি তো, এই নির্বাচন কমিশন তো আগের ফ্যাসিস্ট সরকারের কমিশন না। তাহলে হুট করে এই দাবি তোলার মানে এইটাই জনগণের মনে প্রশ্ন যে নির্বাচনটি তাহলে প্রশ্নবদ্ধ করে দেওয়া। আবার কথা দায়িত্বশীল নেতা যাদের বক্তব্যকে জাতি খুব গুরুত্বের সঙ্গে নেয়, সেই জাতীয় নেতাদের মুখ থেকে সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, পিআর পদ্ধতিতেই যেতে হবে। সম্ভবত খুব শিগগিরই জামাত ঢাকায় বড় একটি জাতীয় সমাবেশ করবে, সেখানে তাদের যে 7 দফা আছে তার ভিতরে একটি দফা কিন্তু পিআর পদ্ধতি, স্থানীয় সরকার নির্বাচন। এই যে এই বিষয়গুলো, এইটির ঐক্যমত, আবার ঐক্যমত কমিশনেও কিন্তু বারবার আলোচনা হচ্ছে। কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন সর্বশেষ বৈঠকে যে আমরা সন্তুষ্ট নই। হ্যাঁ, তো এখন সরকারের যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে যদি এইরকম অনৈক্য থাকে, আর সরকার যেহেতু পলিটিক্যাল সরকার না, তাদের কিন্তু আসলে আমরা সবাই মিলে তাদেরকে বসিয়েছি ক্ষমতায়, আবার তাদের কিন্তু আইনগত যে বৈধতার বিষয় আছে, সেফ এক্সিট, সেটিও কিন্তু মনে রাখতে হবে যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারাই তাদেরকে অনুমোদন দিবেন। এখন যদি তারা ঐক্যমত না হয়, তারা যদি একমত না হয় এইসব বিষয়ে, তাহলে এই সরকার নির্বাচন দিয়ে আসলে এত দ্রুত দিবে বলে, ঐক্যমত না হওয়া পর্যন্ত নির্বাচন ডেডলাইন হবে বলে আমার মনে হয় না। কারণ দিন দিন অনৈক্যের সুরটা বড় হচ্ছে এবং এই ধরনের বাস্তবতায় যে চলমান রাজনীতি, তাহলে সমাধানটা কোন পথে? আসলে সমাধানটা আসলে সবাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা না থাকলে, কারণ একটি অভ্যুত্থানের পরে একটা দেশ যে এভাবে চলছে, সেটি আসলে আমাদের সবাইকে, দেশকে ওন করতে হবে। এইখানে বাদল ভাই আমি একটু যোগ করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বেশ কিছুদিন ধরে একটি কথা বলছেন যে অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তির কর্মকাণ্ড না তো এটি? তারা এই যে মানে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছেন, হ্যাঁ, যখন ফেব্রুয়ারিতে ডেডলাইন ধরে
এক ধরনের এগিয়ে যাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো, তখন এই যে রাজনৈতিক দলগুলোর বিভেদ, এই বিভেদ কি অদৃশ্য যে শক্তির সন্দেহ সংশয় তিনি করছিলেন, তিনি বারবার বলছিলেন, যদিও তিনি প্রকাশ করেননি সেই নাম কে বা কারা, সেই অদৃশ্য শক্তির কর্মকাণ্ড দৃশ্যমান হচ্ছে কিনা আপনার কি মনে হয়? আমরা যখন 5 জুলাইয়ের পরে নতুন 5 জুলাই আগস্টের পরে যে সরকার গঠন হলো, তখনই 8 আগস্ট সরকার গঠন হলো। হ্যাঁ, নতুন সরকারের পর মানুষের ভিতরে একটি উদ্দীপনা বা আশা আকাঙ্ক্ষা ছিল যে সম্ভবত জনাব তারেক রহমান দেশে ফিরবেন খুব দ্রুতই। কিন্তু ওই সময় কিন্তু উনি বেশ কিছু মানে তার কথাবার্তা, তার বক্তব্যে কিন্তু বোঝা যাচ্ছিল যে উনি নিশ্চিত না হয়ে দেশে ফিরবেন না। তো ইদানিং যে কথাটি উনি বলেছেন, আসলে আমরা আমজনতা, আমরা যে পর্যায়ে আছে এই পর্যায় থেকে হয়তো আমরা এত খবর নাও জানতে পারি, কিন্তু ওনারা যারা একদম রাজনীতির নীতি নির্ধারক পর্যায়ে, তাদের কাছে কিন্তু অনেক কথাই যায়। তো যখন একটি দলের সেকেন্ড ম্যান কথা বলে যে ফার্স্ট ম্যান, উনি যখন বলে যে অদৃশ্য শক্তি, তখন আমাদেরকে জিনিসটি গুরুত্বের সঙ্গে নিতে হবে যে নিশ্চয়ই ওনার কাছে আরো মেসেজ আছে, যেটি বলার মতো ওইটুকু উনি বলেছেন, যেগুলো বলার মতো না সময় সুযোগ মতো বলবেন হয়তো। তো অদৃশ্য শক্তি আসলে বাংলাদেশটি এখন, আমি ব্যক্তিগত মত আমার, আমি যতটুকু বুঝি, এটি আসলে বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের হাতে আছে বলে, মানে আমাদের দেশের জনগণ যে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে সেই পর্যায়ে সম্ভবত আমরা নেই। আমাদের নানান জায়গা থেকে নানান ধরনের বিষয় আসে, সেইগুলো নিয়েই আমাদের নেতা নেত্রীরা কথা বলে বলে আমার মনে হয়। তো যেমন পিয়ার পদ্ধতি, এটি তো প্রথম দিকে ছিল না। আর পিয়ার পদ্ধতি নিয়ে আমার একটি পর্যবেক্ষণ হলো, এটি এরকম একটি বিষয় যে টিনের ঘরে এসি লাগানোর মতো। মানে পিয়ার পদ্ধতি বিশ্বের যেসব দেশে প্রচলিত আছে বা বিদ্যমান আছে, সেই সব দেশের সামাজিক অবকাঠামো, শিক্ষিতের হার এবং তাদের যে নীতি নৈতিকতা, রাজনৈতিক সংস্কৃতি, এইসব বিষয়ের সাথে আমাদের দেশের এইসব বিষয় মেলে কি না। আমি যখন একটি ঘরের ভিতরে এসি লাগাতে যাব, তখন সেই ঘরের নিশ্চিদ্র, মানে বাতাস ঢুকতে পারবে না, নানান বিষয়ে সেটি অবশ্যই থাকতে হবে। সেই বিষয়টির পরেই না আমাকে এসি কিনতে যেতে হবে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এখন অন্য বিষয়গুলো নিয়ে কারো মাথা ব্যথা না, টিনের ঘরের ভিতরে এসি লাগিয়ে তারা মানে ঠান্ডা খেতে চায়, এইরকম একটা পরিস্থিতি আমার কাছে মনে হয়। কারণ পিয়ার পদ্ধতি আসলে আমাদের বাংলাদেশের জন্য কতটুকু অ্যাপ্লিকেবল, এটি আসলে চিন্তার বিষয়। কারণ আমি জানি না, কিন্তু যারা বলছে, তাহলে তারা কি এই বাস্তবতা বোঝেন না, না তারা আসলে ভিন্ন কোনো মতলব তাদের রয়েছে? আমার কাছে মনে হচ্ছে যে এটি দিয়ে একটি সময় মানে ক্ষেপণ করার তাদের একটি কৌশল। কারণ যারা দাবি করছেন তারাও কিন্তু জানে এটিতে তো আরো বেশ কিছু, আমাকে অনেকেই বলছে যে পিয়ার পদ্ধতি হলে তো আমি জানতেছি না আমার এলাকার এমপি কে হবেন, মানে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকছে না, ওই সুযোগটা চলে যাবে দলীয় প্রধানের কাছে। তার মানে আরো বাণিজ্য, হ্যাঁ বাণিজ্য আরো বেশি হবে। কারণ আমি জানতেছি, যেমন আমার আসনের যিনি বিএনপির দলীয় এমপি মনোনীত, মানে নির্বাচন করবেন, জামাতের যিনি করবেন, ইসলামী আন্দোলনের যিনি করবেন, আমি কিন্তু তাকে চিনতেছি ব্যক্তিগতভাবে, তাকে আমি দেখে বুঝতেছি তার ব্যক্তিত্ব, যোগ্যতা অযোগ্যতা সবই আমি দেখে কিন্তু আমি ভোট দিচ্ছি। কিন্তু পিয়ার পদ্ধতিতে সম্ভবত এই জিনিসটি নাই, সম্ভবত না, এই জিনিসটি নাই। তাহলে আমার এমপি কে হবেন, আমার এমপি কোন পার্টির হবেন আমি তো জানি না। কারণ এমনও হইতে পারে যে ধরলাম আমার ওই জায়গাটা আরো সমস্যা আছে, এখন ধানের শীত প্রতীকে যারা পাশ করবেন, উনি যদি বলে যে জামালপুর 1 আসনের এমপি বিএনপি দিবে, জামাতও বললো যে না এটা আমরা চাই, ইসলামী আন্দোলন তারা বললো না এটা আমরা চাই, এইটি আপনি কিভাবে সমাধান করবেন বা মীমাংসা করবেন? এই যে জিনিসের মধ্যে আমরা জাতীয় ঐক্যমত নাই, সেই জিনিস নিয়ে এসে একটি ইস্যু নির্বাচনের জনগণের প্রত্যক্ষ মতামত থাকবে না, ঘটবে না। যে কারণে আমি মনে করি যে যারা এই দাবি তুলছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, তাদের আরো বিবেচনা করা উচিত আমাদের দেশের প্রেক্ষাপটে বিদেশে কি আছে, বিশ্বের অন্য দেশে কি আছে, সেটির সঙ্গে আমাদের দেশের যদি সার্বিক বিষয় মিলে যায় সেই ক্ষেত্রে সেটি হতে পারে। কিন্তু সেটিও বিবেচনায় নিতে হবে যে শুধু নির্বাচনের পিয়ার পদ্ধতি আনলে হবে না।
আরো যে সুযোগ সুবিধা আছে, আরো যে উপকরণগুলো আছে, একটি জাতি এবং রাষ্ট্রের যে আরো বিভিন্ন বিষয় আছে, সেইগুলোর সাথে ওই দেশের সাথে বাংলাদেশের কতটুকু পার্থক্য আছে বা কতটুকু মিল আছে, সেটি বিবেচনা করেই আমার মনে হয় এই প্রস্তাবগুলো করা উচিত। আবার একটি বিষয় তোলা হচ্ছে যে নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা বা সাহস দেখায় না, তারা কি করে একটি জাতীয় নির্বাচন নিরপেক্ষ এবং অবাধ করবেন? এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আমি আসলে এই মতের সাথে একমত না। এই কারণে নির্বাচন কমিশন তো এটি একটি প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের তো ঢাল তলোয়ার কিছুই নেই। তারা কিন্তু চাঁদের মতো, অন্যের আলো আলোকিত। আমাদের সরকার, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের জনগণ যখন তাদেরকে সহযোগিতা করবে, তখনই তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর নির্বাচন দিতে পারবে। কিন্তু যদি আমরা তাদেরকে সহযোগিতা না করি, আমরা যদি তাদেরকে প্রশ্নবিদ্ধ করি, আমরা যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে হেল্প না করি, তাহলে স্থানীয় সরকার কেন, তারা তো মানে একেবারে ছোট নির্বাচন যেগুলো, সেগুলোও পারবেন না। কারণ আমি যখন বাধা দিব, আমার উদ্দেশ্য যদি থাকে যে এই কমিশনকে ব্যর্থ করা, তাহলে তো আসলে সে সফল হবে না। কারণ তাদের নিজস্ব কোনো শক্তি নেই। তারা তো রাষ্ট্রের মানে নির্বাহী বিভাগের সবকিছু নিয়েই তো তারা, যখন তফসিল হবে তখন এই শক্তিগুলো, এই অর্গানগুলো তাদের অধীনে চলে যাবে। তাদের কথা মতো উঠবোস করার কথা বা তাদের নির্দেশনাই প্রশাসন চলার কথা। এখন যদি প্রশাসন থেকেই তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়, রাজনৈতিক দলগুলো তাদের কথা মেনে চলার কথা, তারা যদি মেনে না চলে, তারা যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, সেই ক্ষেত্রে এর চেয়ে যত শক্তিশালী নির্বাচন কমিশনই হোক, নিরপেক্ষ নির্বাচন বা সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। তার মানে মোটা তাকে কি ধরে নেওয়া যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে, সেটি দিন দিন প্রকট হচ্ছে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা এবং সহযোগিতার অভাবে। আমি আপনার এই কথার সাথে একমত যে এখন দৃশ্যমান সেটি হচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলো মাঝখানেও যেটুকু ঐক্যমতের কাছাকাছি চলে এসেছিল, এখন মনে হচ্ছে তারা আবার একটু দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। তার মানে অদৃশ্য শক্তি কি ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে? মেবি। কারা তারা তাহলে? যাদের স্বার্থ আছে, যারা চায় না যে দেশে দ্রুত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি মানে জনগণের প্রতিনিধি সরকার হোক, তারা হয়তো মানে শক্তিশালী একটি সরকার হলে তাদের হয়তো কোথাও কোনো, তার মানে এই অদৃশ্য শক্তি কি তাদের উপরে ভর করেছে বলা যায়? অদৃশ্য শক্তি আমরা যদিও খালি চোখে দেখতে পারি না, কোনো না কোনো ভাবে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার বলেন, তাদের উপরে ভর করেই আসছে। তাদের মাধ্যমেই কিন্তু অনেক কিছুই ঘটেছে, যেগুলো আমরা খালি চোখে দেখি না অথবা আমরা বুঝি না, আমজনতা আমরা বুঝি না। কিন্তু এদের পিছনে নেপথ্যে থেকে তো কোনো না কোনো সেই শক্তি আছে, সেই শক্তিগুলোই হয়তো আরেকটু খেলতে চাচ্ছে, মানে তাদের কর্মকাণ্ড দৃশ্যমান হয়ে উঠছে। বাদল ভাই, সাম্প্রতিক সময় আপনি জানেন যে এনবিআরে তাদের একটি চাকরির বিধিমালা বা নীতিমালা নিয়ে তারা আন্দোলন করেছিল, এবং আন্দোলনের পরে সরকার যখন কঠোর হয়েছে, এনবিআরের বেশ কিছু কর্মকর্তার দুর্নীতির তদন্তে যখন দুর্নীতি দমন কমিশন নেমেছে, ঠিক তখনই তারা, আমরা দেখলাম যে গতকালকে বা গত পরশুদিন থেকে তারা সাধারণ ক্ষমা চাইছেন, এবং তাদের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক কাজ করছে। তার মানে কি তারা গোমর ফাঁস হয়ে গেছে, এরকম কিছু বলা যায় কিনা? এটি আপনার এটির সাথে আমার আরো দুইটি বিষয় আমি বলতে চাই। সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবিধানিক ভাষায় যদি আমরা বলি, তারা সরকারি কর্মচারী। সেই কর্মচারীরা সরকার যিনিই থাক, যে দলই থাক, যেভাবে বলবে সেইভাবে তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এটি হচ্ছে সরকারি কর্মচারীদের বাধ্যবাধকতা রয়েছে। যখন কোনো বিষয় নিয়ে এনবিআর কি 2 ভাগ হবে না 3 ভাগ হবে, নাকি এনবিআর এ প্রশাসন ক্যাডারের লোকজন যাবে না নিজেদের লোক থাকবে, সেটি সিদ্ধান্ত রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, এটি সরকারের নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিবে। সেখানে তো আমি আমার হয়তো ভালো মন্দ, যদি আমি স্টেক হোল্ডার হয়ে থাকি, হয়তো আমি লিখিতভাবে দাবি জানাতে পারি যে এটি এইভাবে করলে এই সমস্যা হবে, এই সুফল হবে, বা বিবেচনার আবেদন করা যেতে, অথবা আমি প্রতিবাদ স্বরূপ আমি যেটা করতে পারি, এই প্রতীকী কিছু কর্মসূচি আছে যেগুলো কর্মবিরতি হইতে পারে, 5 মিনিট কলম বিরতি হইতে পারে, বা আধা ঘন্টা
কাজ বাদ দিয়ে তারা ডায়লগ করা যেতে পারে, বা তাদের দুটিই হতে পারে, যে কর্মসূচিও চললো, সেই সাথে সরকারের সাথে সংশ্লিষ্টদের সাথে লিয়াজো করা যে আপনারা এটা। তো এইটি কিন্তু তারা করছে না, তারা সরাসরি কাজ বন্ধ করে দিয়েছিল এবং বলা চলে এটি আইনের লঙ্ঘন। এবং যে কয়েকদিন আগে যেটি সরকারি চাকরি সংশোধন আইন অধ্যাদেশ যেটি এই ক্যাবিনেটে গেল, গত ক্যাবিনেটে সংশোধন করা হলো সচিবালয়ের আন্দোলন, কিন্তু ওইটি সংশোধন করার সাথে আন্দোলন কিন্তু বন্ধ হয়ে গেছে। ওই অধ্যাদেশে এনবিআর বলেন মানে সরকারের যে কোনো কর্মচারীর উপরে প্রয়োগ করা সম্ভব এবং তাদের চাকরি থাকার কথা না। কারণ ওতে এইভাবে বলা আছে যে নিজে প্রশাসনিক কাজে অনীহা দেখাবে এবং কাউকে কাজ করতে বাধার সৃষ্টি করবে, প্ররোচিত করবে যে তুমি এই কাজটা করো না। তো ওরা তো দলবদ্ধভাবেই অলরেডি মানে কর্মবিরতি এবং কাজ বন্ধ করে দিয়ে তারা ধর্মঘটের মতো কর্মসূচি পালন করেছে, হ্যাঁ। তাহলে এটি তো একেবারেই বিদ্যমান আইনে তাদের মানে বড় ধরনের অপরাধ এবং তাদের চাকরিচ্যুতি করার মতো অপরাধ। তো সেই ক্ষেত্রে যখন সরকার, যেহেতু সরকার রাজনৈতিক কোনো সরকার না, এই সরকারটি আসলে সব বিষয়ে দাবি দেওয়ার বিষয়ে কিন্তু শুরু থেকেই খুব নমনীয়। কারণ গত 15 বছরে ফ্যাসিস্টদের সামনে কথা বলার মতো সাহস কারো ছিল না। এই সরকার আসার পর অনেকেই তাদের এই বিগত 15-16 বছরের যে অন্যায় অবিচার সেটির প্রতিকার হিসেবে তারা নানান ধরনের দাবি দাওয়া জানিয়েছে। আর আপনি জানেন যে আমাদের সমাজের একটি সংস্কৃতি আছে যে একটি ভালো বিষয় বলতে গেলে সাথে কিন্তু একটি মানে অন্যায্য দাবিও কিন্তু চলে যায়। সেই ক্ষেত্রে গেছে আমরা দেখেছি। এখন যেটি হচ্ছে যে সাধারণ ক্ষমা চাইছে, হ্যাঁ, এনবিআর তারা যেটি করেছে, এটি সরকার যদি যেভাবে হার্ডলাইনে গেছে এবং এটি যদি বাস্তবায়ন করতে যায় তাহলে কারোই চাকরি থাকবে না। যে কারণেই তারা বুঝতে পেরেছে যে আমরা অন্যায় করেছি, আমরা সাধারণ ক্ষমা চাই। কিন্তু সাধারণ ক্ষমা একেবারে উইদাউট এনি পানিশমেন্ট সাধারণ ক্ষমা করে দিলে এটিও তো একটি নজির হবে যে ক্ষমা পাওয়া যায়। হ্যাঁ, সেটি অবশ্যই। আসলে সরকার পড়ে গেছে উভয় সংকটে। একদিকে যদি তারা হার্ড লাইনে চলে যায়, সেই ক্ষেত্রে এই পলিটিক্যাল সরকার না হওয়ার কারণে তাদের তো সেই সাপোর্ট, সেই নৈতিক অবস্থান থাকতে হবে। সেই অবস্থান থেকে তারা মনে করছে, একটি হচ্ছে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মত যে তারা হয়তো সহনশীল মানসিকতার পরিচয় দিচ্ছে, যে যেহেতু গত 15 বছর তারা বলতে পারে নাই, তাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা চেষ্টা করছি। আরেকটি বিষয় হচ্ছে এটিকে তারা এই সরলতাকে আবার দুর্বলতা মনে করে কর্মচারীরা যেভাবে আন্দোলন অরাজকতা সৃষ্টি করছে, সেই ক্ষেত্রে সরকারকে এখন হার্ড লাইনে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই, বিকল্পও নাই। সেই ক্ষেত্রে সরকারকে দুকুলি রক্ষা করে কাজ করতে হচ্ছে। একেবারে ঢালাওভাবে সাধারণ ক্ষমাও করা ঠিক হবে না, কারণ এটি একটি বাজে নজির হয়ে থাকবে। ওবায়দুল্লাহ বাদল ভাই, আমরা জানি যে এই মুহূর্তে বিএনপি সহ সকল রাজনৈতিক দল তাদের সাংগঠনিক কাঠামো গোছাচ্ছেন, সাজাচ্ছেন, সংগঠন ঢেলে সাজাচ্ছেন। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় তারা স্বাভাবিক সুষ্ঠু রাজনীতি করতে পারেননি। সেক্ষেত্রে বিএনপির এই মুহূর্তে তৃণমূলের কর্মী সম্মেলন চলছে, তাদের কমিটিগুলো হচ্ছে। এটা আমরা দেখেছি, একটি জাতীয় দৈনিক তাদের প্রধান শিরোনাম করেছে যে হাইব্রিডদের মানে যে চাপ, সেই চাপে তৃণমূলের ত্যাগী কর্মীরা ছিটকে পড়ছেন। এবং তারা অনেক জায়গায় অভিযোগ তোলা হয়েছে যে বিগত ফ্যাসিস্টদের সাথে যারা আতাত করে অর্থনৈতিকভাবে মোটাতাজা হয়েছেন, তারা এখন দলে ভিড়ে তাদের অবৈধ টাকার জোরে ত্যাগী কর্মীদেরকে কোণঠাসা করে দিচ্ছেন এবং ত্যাগীরা ছিটকে পড়ছেন। এই বিষয়টি যদি এখনই নিয়ন্ত্রণ করা না হয়, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলে যদি এই বাস্তবতা এখনই শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ভবিষ্যৎ তো মারাত্মক হুমকির মুখে পড়তে পারে এই দলটি, এবং এর প্রভাব কিন্তু আমাদের জাতীয় রাজনীতি এবং আমাদের সামগ্রিক প্রতিবেশের উপরে পড়বে বলে আমি মনে করি। আপনার বিশ্লেষণ কি? এখানে বিএনপি আসলে কি করতে পারত? এখনই কি এই একেবারে ভোটের মাধ্যমে গণতন্ত্র স্টাবলিশ করার সময় এসেছিল বিএনপির, না আরেকটু সময় নিয়ে করতে পারতো? আমার মনে হয় আরেকটু সময় নিয়ে। আর সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে গত 15 বছর বা 16 বছর যারা রাত্রে বাসায় থাকতে পারেনি, ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, ভালো ভালো ঘরের, আমার নিজের এলাকারও কিছু শিক্ষিত মানুষকে ঢাকায় এসে তারা কিন্তু রিক্সা, অটো এসব চালিয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তো এদেরকে সবার আগে বিএনপির উচিত মূল্যায়ন করা। তাদের কোনোভাবেই
তাদেরকে যদি বাদ দিয়ে হাইব্রিডদের নিয়ে আসে, তাহলে এই দলটি মানে অতীতে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে, নাম্বার 1। কিন্তু তাদের তো পয়সা নেই, যারা এই বিগত 17 বছর পয়সা নেই বলেই দলকে এটি মাথায় রাখতে হবে যে ওর পয়সা নেই, কারণ ও গত 15 বছরে কোনো টাকা ইনকাম করতে পারেনি, ও নিজেই আরেকজনের সহযোগিতায় জীবন ধারণ করেছে। এই জন্যই তাহলে দল কিসের? দল যদি তাকেই না বুঝতে পারে, দল যদি পয়সাকেই প্রাধান্য দেয়, তাহলে তো মানুষ কেউ দলে থাকবে না। যখন যে দল আসবে সেই দলে থেকে টাকা পয়সা কামাবে, আবার যখন আরেকজন আসবে তার ওখানে ঢালবে। এটাই হচ্ছে আমার মানে মতে বিএনপির একটি গবেষণা সেল থাকা উচিত, যে সারা বাংলাদেশে কোথায় কোন কর্মীটি কোন নেতা কিভাবে চলছে তাদের এখন মূল্যায়ন করার সময় এসেছে। এখন তো হাইব্রিড যারা গত 15 বছরে বর্ণ লুকিয়েছিল অথবা নানানভাবে আগের সরকারের সাথে মিলেমিশে চলেছে, তারা তো এখন তারা যদি অরিজিনালি বিএনপি মাইন্ডের হয়ে থাকে, বিএনপি মনা হয়ে থাকে, নানান কারণেই হয়তো তারা ওইভাবে প্রকাশ্যে আসতে পারেনি, তারা এখনো ওইভাবেই থাকতে হবে। তাদেরকে তো সামনে লাইমলাইটে আনার কোনো দরকার নেই, কারণ যিনি ত্যাগী, যিনি 15 বছর তার জীবন যৌবন, তার মানে ব্যবসা, তার সংসার বাদ দিয়ে পালিয়ে ফেরারি জীবন যাপন করেছে, অত্যাচার সহ্য করেছে, মামলা মোকদ্দমা ফেস করেছে, তাকে যদি আপনি মূল্যায়ন না করেন, আর আরেকজন সরকারের সাথে লিয়াজো করে ব্যবসা বাণিজ্য করে গেছে, উনি যদি এখন এসে আবার স্টিয়ারিং চেয়ারে বসে, তাহলে সেই ক্ষেত্রে যারা এতদিন দলের জন্য ত্যাগ স্বীকার করলো, তাদের ত্যাগের কি মূল্য থাকলো, এবং ভবিষ্যতে তাদেরকে আর কখনোই এই দলের পাশে পাওয়া যাবে না। তো যারা পরীক্ষিত তাদেরকে যদি আপনি সেক্ষেত্রে এখন তো বিএনপি তো গণতান্ত্রিক পদ্ধতিতে একেবারে তৃণমূলে ভোটের মাধ্যমেই তাদের নেতৃত্ব বাছাই করছেন। এখন সেই ভোটার কারা সেটি আপনাকে দেখতে হবে। ভোটার যদি হাইব্রিড হয়, তাহলে হাইব্রিডদের যে সিন্ডিকেট, তারা তো চাবে তাদের হাইব্রিডই নেতা হোক, ত্যাগীকে তারা মূল্যায়ন করবে না, তারা মানে জিম্মি হয়ে যাচ্ছে। স্বাভাবিক। সেই ক্ষেত্রে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা বিএনপিকে নিয়ে চিন্তা ভাবনা জীবন যৌবন দিয়ে কাজ করছেন, তাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত যে যারা অতীতে, এটি শুধু বিএনপির কথা আমি বলছি না, সকল রাজনৈতিক দলের যারা ত্যাগী, যারা সব সময় দলকে ওন করে, তাদেরকেই মূল্যায়ন করা উচিত। কিছু ভাসমান সমর্থক থাকবে, কর্মী থাকবে, তারা সুসময়ে ভাসমান, তারা সবসময় ভাসমানই থাকা উচিত। তাদের আবার সামনে যে নেতৃত্ব, যেমন তাদের চাওয়া উচিত না, আবার চাইলেই যারা কর্তৃপক্ষ আছেন, যারা এইটি পলিসি মেকার, তাদের উচিত এই বিষয়গুলো মাথায় রাখা। এখন যদি আমাদের অতীতের মতোই যার টাকা আছে তাকে নেতা বানিয়ে দিব, গত 15 বছর সে ছিল না, একজন জেল জুলুম খেটে রাজনীতি করেছে, সেখানে মনোনয়ন যদি দেওয়া হয় আরেকজন টাকাওয়ালা ব্যবসায়ী বা ওই রকম ধরনের কাউকে, বিদেশ থেকে আসছে, তাকে দেওয়া হয়, জনগণের সাথে গত 15 বছরে তার কোনো যোগাযোগ ছিল না, এই লোককে যখন আপনি নমিনি করবেন, এই লোককে যখন আপনার দলের প্রার্থী করবেন, সাধারণ মানুষ সেখানে ভোট দিবে না এবং এই দলকে ভালোভাবে নেবে না। পরিণতি কি তাহলে? পরিণতি খুব খারাপ হবে। অতীতে যেভাবে গেছে ওইভাবেই যেতে হবে। আমি সর্বশেষ আপনাকে একটু বলি, গাজীপুরে আমার গাজীপুর বারের নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু জামাত খুব চমক দেখিয়েছে। তো আমি গাজীপুর সম্পর্কে একটু জানি যতটুকু, তাদের কিন্তু প্যানেল দেওয়ার মতো লোক ছিল বলে আমার জানা নেই। পরবর্তীতে খোঁজ নিয়ে যেটা জানলাম, ওখানে বিএনপির পক্ষ থেকে যেসব আইনজীবীকে প্রার্থী করা হয়েছিল, তাদের মানে স্থানীয় লোকজন বলছেন তারা হাইব্রিড বা তারা সুসময়ের, এটি একটি ব্যাপার। ত্যাগীরা ঠিকমতো কাজ করেনি তাদের পক্ষে। আর 2 নম্বর হচ্ছে যে ফ্যাসিস্ট যেসব আইনজীবী ছিল, মানে ফ্যাসিস্ট মতাদর্শের, আওয়ামী মতাদর্শের, তারা এই সুযোগটা, জামাত তাদেরকে মোটামুটি একটা আশ্রয় দেওয়ার মতো আশ্বাস দিয়েছে যে আমরা যদি আমাদের যদি নির্বাচিত করো, তোমাদের আগামীতে কোনো প্রবলেম হবে না, তোমাদের বিষয়গুলো, তোমরা এখন যে বারে যেতে পারছো না, আইন মোকাবেলা, আইন পেশায় ফিরতে পারতেছ না, এই বিষয়গুলো আমরা দেখব। তো কেউ কেউ সেটি শুনে তাদের সাথে হাত মিলিয়েছে, আবার কেউ কেউ তাদের অতীতের যত টাকা পয়সা গত 15 বছরে আয় উপার্জন করেছে, এই টাকাও তাদের পিছনে ব্যয় করেছে। সেটি ভয়ে হইতে পারে অথবা
প্রলোভনে হতে পারে, এবং এই কারণেই ওই আওয়ামী ভোট এবং জামাতের ভোট মিলে তারা কিন্তু এটা তো জামাতের রাজনৈতিক বা সাংগঠনিক রাজনীতির জন্য এক ধরনের থ্রেট, শুধু বিএনপির জন্য না। বিএনপি হয়তো হারিয়েছে, কিন্তু জামাত যে এই ফ্যাসিস্টদের যে সমর্থক তাদেরকে সাথে নিয়ে যে ভোটে হয়তো জিতে গেছে, কিন্তু লং রানে তো জামাত সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবেই। কারণ ফ্যাসিবাদের যারা দোসর তারা কখনোই এই সরকারকে, এই সময়কে, এই বাস্তবতাকে বা এর পরবর্তী যে সরকার আসবে নির্বাচিত হয়ে তাদের ভালো চাইবে না নিশ্চয়ই। সেটি ঠিক আছে। আমি যেটুকু আমার স্থানীয়ভাবে আমি যতটুকু শুনেছি সেটুকু আপনাকে বললাম। এখন এটির সত্যতা কতটুকু, যেহেতু আমি ওখানে ছিলাম না, আমি জানি না। যদি সেটি হয়েই থাকে তাহলে এটি দুঃখজনক, কারণ জামাতের মতো এত সুশৃঙ্খল একটি দল, তারা কিন্তু বিএনপির মতো দল না। জামাত কিন্তু ক্যাডার ভিত্তিক দল, তাদের পড়াশোনা করে, হ্যাঁ। তো ওই জায়গায় যদি বাইরের লোকজন বা হাইব্রিড লোকজন যদি তাদের ভিতরে ঢুকে পড়তে পারে, যদিও পত্রপত্রিকা প্রায়ই দেখা যাচ্ছে জামাতে ফ্যাসিস্টদের লোকজন যোগদান করছে, বিএনপিতে যোগদান করছে, তারা কিন্তু যেহেতু তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ, তারা তো দেশ থেকে পালিয়ে যায়নি, তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো দলে ঢুকবে, কিছু একটা খড়কুটো বেঁচে থাকার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে বর্তমানে জামাতের যেহেতু প্রভাব ভালো, প্রশাসনের প্রভাব ভালো, সবখানের প্রভাব ভালো, তারা কিন্তু বিএনপির চেয়ে জামাতের দিকেই বেশি মনে করছে যে হয়তো আগামীতে জামাত ভালো একটা অবস্থানে থাকবে। সেটিও হতে পারে, কিন্তু সেটি জামাতের জন্য, বিএনপির জন্য, যে কোনো দলের জন্য যারা সুসময়ের মাসি এগুলো থেকে মানে বিরত রাখা উচিত, তাদেরকে সব জায়গায় গ্রহণ করা উচিত না। ভবিষ্যৎ রাজনীতির জন্য তারাই বড় হুমকি হয়ে দাঁড়ায়। ধন্যবাদ ওবায়দুল্লাহ বাদল ভাই। আমরা আসলে সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আজকে। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি আসলে যাদের হাত ধরেই ফ্যাসিবাদের দোসররা বা ফ্যাসিস্টের সমর্থকরা টিকে থাকুক বা রাজনীতিতে সার্ভাইভ করুক, এটি আসলে তারা হয়তো আপাতত লাভবান হচ্ছেন বা আপাতত বেশ জনসম্পৃক্ত মনে করছেন, কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, ফ্যাসিবাদের দোসররা কিন্তু প্রতিশোধ নেবার জন্য নানান পন্থায়, নানান পদ্ধতিতে আমাদের সাথে, এই রাজনৈতিক দলগুলোর সাথে মিলে যাওয়ার চেষ্টা করবে, এবং ঘাপটি মেরে থেকে সুযোগ বুঝে তারাই কিন্তু শীত কেটে গণতন্ত্রকে আবারও বেকায়দায় ফেলবে। আমাদের যে জাতীয় ঐক্য, সেটি তো এক প্রকার রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাঙন দেখা দিয়েছেই। সেই ঐক্যে আমরা এই বিষয়টি এখনই রাজনৈতিক দলের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের নজরে এনে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, এবং একই সঙ্গে সরকারেরও এই যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, তাদের সবার সাথে দফায় দফায় বসে আলোচনার মাধ্যমে মীমাংসার পথ বের করা। কারণ একমাত্র আলোচনার টেবিলই পারে আমাদের ভবিষ্যতের পথ বাতলে দিতে। সেই পথ খুঁজে নেবেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই পথে রাজনৈতিক দলগুলো সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।